সুন্দরবনের বুক চিরে আজ আমরা বেরিয়ে পড়েছি দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা নৌকোযাত্রায়। গন্তব্য ভারতের অন্যতম প্রত্যন্ত ও শেষ প্রান্তের একটি দ্বীপ, যেখানে পৌঁছানো আজও সময়, জোয়ার ভাটা আর প্রকৃতির সঙ্গে লড়াইয়ের সমান। এই যাত্রাপথে আমরা দেখব নদীর ভাঙনে হারিয়ে যাওয়া মানুষের জীবন, দেখব এমন সব ঘাট যেখানে আজও পাকা রাস্তা বা জেটি নেই। কাদা মারিয়ে খালি পায়ে মানুষকে নৌকায় উঠতে হয় প্রতিদিন। নদীর তীরে চোখে পড়বে বাগদা চিংড়ির পোনা ধরার দৃশ্য, আর দীর্ঘ 3 মাস মাছ ধরা বন্ধ থাকার পর জীবিকার সন্ধানে নদীতে নেমে পড়া অসংখ্য জেলে পরিবারের সংগ্রাম। কিন্তু এ শুধু একটি নৌকা ভ্রমণের গল্প নয়। এই ভিডিওতে আমরা পৌঁছে যাব সেই শেষ দ্বীপে, যেখানে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে মানুষ গড়ে তুলেছে নিজেদের জীবন। আগে দিকে চলে আসে কখনো? মাঝে মাঝে আছে, ওপার থেকে এপারে চলে আসে জাল পাড়ি। জাল পার হয় তো জাল কাটে কি করে তারা? জাল ওই ধরো জোয়ার ভাটার যে ব্যাপার, তো জাল উঁচু হয়ে যায়, নিয়ে আছে তলা ফাঁকা হয়ে যায়, তলা থেকে ফুঁড়ে চলে আসে এপারে। দেখব কিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সেখানে বিদ্যালয় চালাচ্ছে, শিক্ষা পৌঁছে দিচ্ছে শিশুদের কাছে, আর চিকিৎসার আলো পৌঁছে দিচ্ছে অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে। এটা কি মানে কি করছেন? এটা চেক আপ করছেন এমনি? হাঁটুর আল্ট্রাসাউন্ড। তাহলে চলুন সুন্দরবনের নদীপথে এক অনন্য অভিযানে বেরিয়ে পড়ি, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি ঘাট আর প্রতিটি মানুষের গল্প বেঁচে থাকার এক অসাধারণ কাহিনী। নমস্কার, সুন্দরবনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন উপস্থিত হচ্ছি একটা নৌকোর উপরে। আর নৌকো যাত্রা হচ্ছে আমার 2.5 ঘন্টা পরে গিয়ে পৌঁছাবো সুন্দরবনের একদম শেষ দ্বীপে। সেই দ্বীপের পরেই প্রত্যন্ত বাঘের জঙ্গল এবং তারপরেই বাংলাদেশ। আর আমার সামনে বয়ে যাচ্ছে যে নদী, সেই নদী হচ্ছে রায়মঙ্গল, সুন্দরবনের সবচেয়ে চওড়া নদী রায়মঙ্গল। সেই রায়মঙ্গলের উপর দিয়ে এখন যাত্রা করেছি, আর রায়মঙ্গল সামনে গিয়ে আরও চওড়া হয়ে গেছে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সুন্দরবনের সুন্দর একটা বোট জার্নি দেখতে পারবেন এবং শেষ দ্বীপে যাতায়াতের দৃশ্য সমস্ত কিছু থাকছে ভিডিওতে। হাসনাবাদ স্টেশন থেকে মোটামুটি 29 কিলোমিটার আমরা যাত্রা করেছি লেবুখালী ঘাটের উদ্দেশ্যে, আর এখানে সময় লাগছে প্রায় 1 ঘন্টা মতো। এই দেখুন, আমরা চলে এসেছি লেবুখালী ঘাটে। আর লেবুখালী ঘাটে ভাটার সময় বেশ নিচে জল চলে যায়। গতদিন এসেছিলাম আরেকটু উপরে ছিল জল, আজকে আরও নিচে। আর আজকে আমাদের নৌকা যাত্রা হবে প্রায় 1.5 ঘন্টা মতো, ওর জন্য কিছু কিনে নিতে হবে নৌকায়। আর সকালবেলা একদম পুরো ডট টাইমে গাড়িগুলো পেয়েছি। এখান থেকে এসেই 8:30টায় নৌকো ছাড়বে এখান থেকে। তো আমরা প্রথমে দোকানে গিয়ে কিছু খাবার কিনে নিই। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি কেক, বিস্কুট, জল, খাবার সমস্ত কিছুই, কারণ আমাদের 1.5 ঘন্টা থেকে বেশি, 1.5 ঘন্টার সময় বেশি যাত্রা করতে হবে। আর আমরা চলে এসেছি এখন লেবুখালী ঘাটে। জেনারেলি এখান থেকে, এটা একটা জংশন ঘাট, এখান থেকে একদিকে আছে ভান্ডারখালী, একদিকে দুলদুলি। তো যেদিক থেকে নৌকা আসুক না কেন এই ঘাটে ছুঁয়ে যায়। আর আমাদের এইখান থেকে যেতে হবে, একটাই ছাড়ে নৌকা প্রতিদিন সকাল 8:30টায় ছাড়ে। এখান থেকে যায় হচ্ছে ছোটো মোল্লাখালী, তার মাঝে মানে তার আগেই যাব আমরা কুমিরবাড়িতে। দেখুন আমাদের নৌকাটা রয়েছে ওই দিকে। আমাদের নৌকা এই ঘাটে দাঁড়িয়েছিল, ওই ঘাটে চলে গেছে ছেড়ে, আমাদের একটু দেরি হয়েছে আসতে। তো আবার এই ঘাটে আসবে, আমাদের ডাকতে হবে হাত নেড়ে, এইরকমভাবে ডাকতে হবে, হাত নেড়ে এরকমভাবে ডাকতে হবে, তারপরে আসবে। না না যাও। এটা ভান্ডারখালী আর দুলদুলি, কিন্তু আমরা যাব কুমিরমারিতে। আর নর্মাল যেগুলো ঘাট পার হয় সেগুলো নৌকাগুলো এরকম, কিন্তু আমাদের নৌকাটা হচ্ছে ওপরে একটু ছাউনি রয়েছে। আর এখানে প্রতিদিন কর্মব্যস্ত মানুষ। এই ঘাটটা বেশ কর্মব্যস্ত ঘাট, একটা নৌকা ছেড়ে বেরিয়ে গেল আরেকটা চলে এসছে। তবে আমাদেরটা হাত দেখিয়েছি, দেখতে পেরেছি কিনা জানি না, তবে ছাড়ার আগে অবশ্যই এদিকে একবার তাকাবে, তখন হাত উঁচু করতে হবে, তখন এইদিকে আসবে। মোটামুটি 8:30টায়, ডট 8:30 এখান থেকে ছেড়ে যায়, ছেড়ে গিয়ে ওখানে দাঁড়ায়, ওখান থেকে তুলে নিয়ে বা ভান্ডারখালী থেকে লোক তুলে নিয়ে চলে যায়। তো আমাদের আবার এখানে আসে জেনারেলি, আমিও আগেও একবার গেছি, একবার না 2বার গেছি, তখন এখানে এসেছিল। ওই আমাদের টাইমটা এমন, আমাদের ট্রেন টাইমটা এমন, এখানে এসে পৌঁছানোর আগেই নৌকা ছেড়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। অনেক প্রতীক্ষার পরে আমাদের নৌকা আসছে, এখানে প্রায় দাঁড়িয়ে আছি, কত মিনিট হবে, 10 মিনিট দাঁড়িয়ে আছি, 10 মিনিট না 7-8 মিনিট দাঁড়িয়ে আছি। তারপর আমাদের নৌকা আসছে, মানে এইখানেই লাস্ট, এখান থেকে ছেড়ে ওপাশে গেল, আবার এপাশে আসছে, এখান থেকে আমাদের নিয়ে চলে যাবে।
আর আমরাই হয়তো যাবো, আর কেউ নেই যাওয়ার জন্য। না, আরেকজন রয়েছে দেখছি ওপাশে, দুলদুলি হতে পারে। আর এই দাদা ডিউটি হচ্ছে আরও মারাত্মক ডিউটি, বাইক ধরে নামানো আর বাইক ওঠানো। তোমরা তো তাও এখানে বাইক ধরে নামাও, গঙ্গাসাগরে এত বড় ঘাট, ওখানে বাইক ধরে নামায় না। বাইক নিয়ে গঙ্গাসাগরে গিয়ে কি মানে বিপদে পড়েছিলাম এবার, কেউ ধরে নামায় না। আর দেখুন আমরা ওপরে উঠি, ওপর থেকে উঠতে হবে নৌকায়। আমার মনে হয় কুমিরমারিতে যাওয়ার জন্য আমরাই দুজন রয়েছি। এই তো এইটা মা বনবিবি, কিন্তু ওপরে তো শেড নেই, পুরো রোদ। কুমিরমারি যাবে তো? চলো। তো ওপরে শেড লাগাওনি এখনো? রোদের মধ্যে যাব, ঠিক আছে যাই চলো। অনেকক্ষণ পরে আমাদের নৌকা এসছে, আর এই নৌকা করে আজকে আমাদের 1.5 ঘন্টা জার্নি হবে, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে ঠিক আছে। কতক্ষণ লাগবে কুমিরমারি যেতে? কতক্ষণ লাগবে? মোল্লাখালি পর্যন্তই যায়। কত জিনিসপত্র, ডিম কি ওপরে ইয়ে নেই, শেড থাকলে ভালো হতো। জুতো, ফ্রিজ, ডিম। এটা কি কালীবাড়ি নামবে? এটা কি ডিম নাকি? বাসন সব যাচ্ছে এখান থেকে। এটা কি কুমিরমারিতে যাবে না মোল্লাখালিতে? মোল্লাখালি লাস্ট। সাতজেলে মোল্লাখালি থেকে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে সুন্দরবনে এইভাবেই জলপথে জিনিসপত্র এদিক ওদিক নেওয়া হয়, কারণ আর কিছু করার নেই, পুরোটাই দ্বীপ। আর আমরা যাচ্ছি সুন্দরবনের শেষ দ্বীপে, তারপরেই বাঘের জঙ্গল এবং তারপরেই বাংলাদেশ। আমার সামনে আমরা যাচ্ছি তো দেখুন, ডান দিকে পুরো জঙ্গল, এখানে নৌকা রয়েছে মাছ ধরার, আর বাঁ দিকে কয়েকশো নৌকা পরপর সারিবদ্ধভাবে মাছ ধরছে। এগুলো ছোট নৌকা, বড় ট্রলার নয়, বড় ট্রলারগুলো আরও গভীরে যায়। আর এইখানে আমরা এখন যেই নদী দিয়ে যাচ্ছি সেই নদীটার নাম কি গো? যেটায় পড়ছি সেটা রায়মঙ্গল, আর যেটা দিয়ে এটাও রায়মঙ্গল। আচ্ছা আচ্ছা, রায়মঙ্গল শুরু হচ্ছে। আর রায়মঙ্গল সবচেয়ে চওড়া নদী রায়মঙ্গলই? আচ্ছা, সুন্দরবনে রায়মঙ্গল হচ্ছে সবচেয়ে বেশি চওড়া নদী, আমি শুনে নিলাম ওনাদের কাছে। আর মাথায় বিশাল রোদ, ত্রিপল নেই আজকে ওপরে, ওর জন্য এটা দেওয়া হয়েছে। হাওয়া কিন্তু বেশ ভালোই হচ্ছে। আর দেখুন কত নৌকা এদিকে। আমরা যাচ্ছি একদম পাড় দিয়ে, দেখুন। আর পাড় ভেঙে কি অবস্থা হয়েছে এদিকে, প্রতিনিয়ত পাড় ভাঙছে সুন্দরবনে। পাড় এরকম ইট দিয়ে বাঁধালেও পাড় ভেঙে যাচ্ছে, কিচ্ছু করার নেই, এরকম পাড় ভাঙতেই আছে। আর আমরা যাচ্ছি একদম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। এখান থেকে একটা খাড়ি ঢুকেছে দেখুন। এখন ভাটা বলেই খাড়িতে জল কম, জোয়ার হলে কিন্তু এর মধ্যে ভালোই জল চলে যায়। আর সুন্দরবন ট্যুরের সময় না, এই খাড়িতে তত যায় না, এখন সরু খাড়ি। এইরকমের থেকে বড় খাড়িগুলোতে মানে গেলেই বাঘ বেশি দেখা যায়। আর দেখুন যাচ্ছি পুরো জঙ্গলের পাশ দিয়ে। তা আমরা উপরে বসেছি জন্য এই দাদা এসে আমাদের পুরো উপর ত্রিপল টানিয়ে দিল। থ্যাংক ইউ টানানোর জন্যে, কারণ উপরে পুরো ফাঁকা ছিল, বিশাল রোদ লাগলো, তাই না? এই পরিষেবাটা বেশ ভালো। তো যাই হোক, আমরা যাই। দেখুন আমাদের প্রথম ঘাটে চলে এসেছি। এই ঘাটটার নাম কি গো? গড়াবাড়ি ঘাট, ঘোড়ামারি ঘাট। আচ্ছা আচ্ছা, ঘোড়ামারি ঘাট। আর ঘাট কত উঁচুতে, আসলে জোয়ার হলে মানে অত দূর জল উঠে যায় নাকি, ওর জন্য এত উঁচুতে? আচ্ছা আচ্ছা, ওর জন্য এত উঁচুতে ঘাট। আর নিচে আসতে গেলে এরকম কাদায় মধ্যে দিয়ে আসতে হবে, ঘোড়ামারি ঘাট। আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ঘাটের পথ। এটা মনে হয় ভেঙে গেছে। দেখুন উনি বসে বসে মাছ ধরছে, জাল একদম পেতে রেখে মাছ ধরছে। একটা নৌকোর পাশে এসেছি, ওর জন্য একটা নৌকো ভালোভাবে দেখাতে পারছি, আর প্রচুর দূরে রয়েছে নৌকোগুলো। দেখুন আমরা এত পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে পুরো ফাঁকা জায়গা, এইরকম জঙ্গল। এর মধ্যে আগের যে গ্রামটা, গ্রামের মানুষ, গ্রামের নাম হচ্ছে ঘোড়ামারা, সেই ঘোড়ামারি গ্রামের মানুষ এসে বাগদার পিন ধরছে। পিন মানে বাগদা চিংড়ির একদম ছোট ছোট বাচ্চা ডিম ফুটে যেগুলো বের হয়, ওই পিনের মতো দেখতে হয়, ওই জন্য নাম পিন। এগুলো ধরে বিক্রি করে 1000 পিস, 400, 500 যখন যেমন দাম হয়। সারাদিন এখান থেকে ধরে বিক্রি করে দেয়। সুন্দরবনের ভেতরে যে ঘেরগুলো রয়েছে,
ঘের মানে যেগুলো হাঁটু পর্যন্ত বা তার থেকে একটু গভীর, পুরো কোমর পর্যন্ত নয়, একদম সমতল, সেই ঘেরগুলো ছেড়ে বিক্রি করে। দেখুন প্রচুর লোক এখানে ধরে বসে বসে পিন ধরছে। আর জোয়ারের সময় এগুলো বেশি আসে, যখন জোয়ারের জল ঢোকে তখন এই পিনগুলো বেশি পাওয়া যায়, ওর জন্য ওখানে বসে বসে পিনগুলো ধরছে আর বাঁচছে। যেখানে যেমন সেখানে তেমন, মানে সেখানকার মানুষের জীবিকাও তেমন। এখানকার পিন ধরা হচ্ছে একটা জীবিকা, সুন্দরবনের একটা জীবিকা। মাছ ধরা যেমন বড় মাছ ধরা, তেমনি মাছের ডিম বা পিন ধরাও একটা জীবিকা। দেখুন আমরা এখন এমন ঘাটে চলে এসেছি যে জায়গায় কোনো ঘাট নেই। এই মানুষ দুজন উঠছেন খালি পায়ে, খালি পায়ে, হাতে পুরো কাদা পুরো পায়ে মেখে যাচ্ছে। দেখুন কী অবস্থা। এরকমভাবে এত কঠিন যাতায়াতের মাধ্যমে সুন্দরবনের মানুষের যাতায়াত করতে হয়। দেখুন বাঁশটা উনি কাঁধে ধরেছেন এবং ওখানে রেখেছেন, বাঁশ ধরে আসছেন এবং পায়ে পুরো কাদা। এখানে বালতিতে জল রেখে দিয়েছে, আসতে পড়ে যাবেন, পা পিছল খাচ্ছে তো। বালতিতে জল দিয়ে রেখেছে, জল দিয়ে পা ধোবে, পা পরিষ্কার করে তারপর এপাশে আসবে। এই রকম ঘাট। আর দেখুন বাড়িঘর দেখুন, এখানে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলো, প্রত্যন্ত বলতে একদম প্রত্যন্ত গ্রাম। বাঁধ দেওয়া হয়েছে তবুও এই অবস্থা। ঘাট কি ছিল আগে, ভেঙে গেছে এরকম কিছু? আমরা এখন যাচ্ছি রুমাপুর হাটতলা দিয়ে। ও দিলীপ দা ভালো তো? ওই দেখুন হাত তুললো। তো ব্যাপার হচ্ছে আমাদের যে নাবিক আজকে দাদার বাড়ি এখানেই, তাই তো? তো উনি বললেন হাত তুলে এরকম দিলে দিলীপ দা হাত তুলবে। উনি এখানে বসেই থাকেন আর কি। যাই হোক আসছি। বেশ মজা পেয়েছেন উনি। আমাদের জার্নিটাও বেশ ভালো হচ্ছে, বেশ মজাতে হচ্ছে। এখানে দেখুন ডাক্তার মিন ধরছে, পুরো মশারি নেট দিয়ে এইরকমভাবে রেখে দিয়েছে মিন ধরার জন্যে। এই দেখুন পুরো ধার জুড়ে। আর আমরা বলছিলাম একটু ধার দিয়ে যেতে, বেশি ধার দিয়ে গেলে আবার নিচে বেঁধে যাবে নৌকা। দেখুন মাছ ধরছে ওনারা সবাই মিলে, গ্রামের সবাই মিলে মাছ ধরছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই মাছ ধরছে, জাল দিয়ে মাছ ধরছে। দেখুন তিনজনেই মাছ ধরছে। দারুণ সুন্দর গ্রামীণ দৃশ্য কিন্তু এটা। এই যে মশারির মতো বড় ফুলে উঠেছে, এটার মধ্যে মিন জমা হবে। আচ্ছা ওই দিক থেকে স্রোত আসছে, ওর জন্য ওইদিকে খোলা, আর এদিকে পুরো লেজের মতো, মনে হচ্ছে বড় একটা তিমি মাছের লেজের মতো পেছনে, ওইখানে গিয়ে জমা হবে। কাকু ভালো আছেন? দারুণ সুন্দর দৃশ্য কিন্তু। এই দৃশ্যগুলো এখন এসছি বলে দেখতে পাচ্ছি। আর এতদিন পর মাছ ধরা শুরু হয়েছে, ওর জন্য এত সবাই মাছ ধরা নিয়ে এত বেশি মাতোয়ারা। প্রায় 3 মাস বন্ধ ছিল, 3 মাস বন্ধ থাকার পরে মাছ ধরা শুরু হয়েছে সুন্দরবনে। আর যাদের বাড়ির সামনে নদী সবাই মাছ ধরছে। আমার সামনে একটা দূরে বিএসএফের নৌকা দেখা যাচ্ছে, আর এর পাশে তো প্রচুর নৌকা, বিএসএফের নৌকা এখানে ঘাঁটি পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশ মনে হয় এদিকে নাকি পাশেই, তাহলে ওই সাইডে। তো এখানে পাহারা দেয় কেন, যাতে ওই দিক থেকে না আসে নৌকো ঠৌকো নিয়ে? এটা কি এটা আগে ছিল নাকি এসআইআর পরে দিয়েছে? আগে ছিল। আচ্ছা। আর দেখুন বিএসএফের নৌকায় আমাদের নৌকাটা যাবে, কারণ বিএসএফের নৌকায় এই থেকে মাংস, ডিম, এই খাবারগুলো দিয়ে দিয়েছে। এখানে বিভিন্ন নৌকা যাতায়াত করে, সেই নৌকায় খাবার তুলে দেয় তাদের বিএসএফের, তারা বিএসএফের নৌকায় খাবারগুলো দিয়ে চলে যাবে। আর বিএসএফের নৌকা কিন্তু চেক করে, সন্দেহভাজন কিছু হলে চেক করে, আর জেনারেল চেক আপ তো হয়ই। আর এখানে প্রচুর নৌকা রয়েছে, ওই দিক থেকে যারা না আসে তার জন্য এই ঘাঁটি করে রয়েছে। মানে রাত্রেবেলাও এখানেই থাকে তারা, তাই তো? রাত্রেবেলাও এখানেই থাকে। যাই হোক আর কাছে গিয়ে ভিডিও করা যাবে না, ওর জন্য দূর থেকেই দেখালাম। আমরা এসেছি সর্দারপাড়া ঘাট, আর ঘাটের অবস্থা দেখুন, ঘাট বাঁধানো তাও ভেঙে গেছে। আর এখানে এমন একটা অবস্থা, কাছাকাছি বড় নৌকা যাবে না, ওর জন্য একটা নৌকার উপর থেকে উঠে আরেকটা নৌকায় আসছেন এনারা। আমরা এই দিক থেকে আসলাম, নৌকাটা এরকমভাবে লাগানো হলো, আবার এদিকে যাব। প্রত্যেকটা নৌকাতেই ভারতের জাতীয় পতাকা লাগানো রয়েছে। আমরা পুরো 360 ডিগ্রি ঘুরে যাব এখন আবার।
দেখুন আমরা এসেছি পেটোখালির ঘাটে, আর এরপরেই হচ্ছে কুমিরমারি ঘাট। এখানেও পুরো ভেঙে চড়ে গেছে, তবে এখানে ঘাট হয়তো করা হবে, ওর জন্য এরকম ইট লাইট পোস্ট এগুলো রাখা হয়েছে। এখানকার বাড়ি ঘরগুলো দেখুন কি অবস্থা, আর এখানে বাঁধ এইরকম, আর এখানে নামতে পারছেন না ওনারা। দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে নামছেন, কতটা উঁচু নিচু। প্রায় কোমর মতো, কোমরের থেকে বেশি উঁচু। এই হচ্ছে ব্যাপার, এখানে বিশাল সমস্যা তো আপনাদের ওঠা নামায়। হ্যাঁ, বিশাল সমস্যা। ঘাট কি ছিল, ভেঙে গেছে? না ঘাট নেই এখানে, ঘাট এখানে প্রথম থেকেই নেই। পেটোখালির ঘাট, আর নিচে পুরো মানুষের ভিড়, একদম পুরো ভিড় ঠাসা রয়েছে নিচে, ওই জন্য আমরা উপরে বসে আছি। আর কুমিরমারি এরপরের স্টপেজ হচ্ছে কুমিরমারি। তো আমরা মোটামুটি 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা জার্নি করে চলে এসেছি কুমিরমারি ঘাটে। আর এখানে পা রাখা যাবে না, ডিম রয়েছে। দেখুন এই নৌকাটা হয়তো হেমনগর যাবে, না হেমনগর ওপারেও যেতে পারে। এটা কি হেমনগর যাবে নাকি? এটা হেমনগর, আর একটু বড় নৌকা তো হেমনগরে, এত সরু। ডিমে পা দিলে 1 পেটির দাম দিতে হবে। তো এখানে এখন জোয়ার ছিল, ভাটা আস্তে আস্তে জোয়ার হয়ে গেছে। আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি কুমিরমারি দ্বীপে। তো জার্নি হয়েছে প্রায় আড়াই ঘন্টা। এখানে কিছু খেয়ে নেবো বলতে কিছু একটা ওয়ারেস নিয়ে নেবো, তারপর আমরা যাবো এখান থেকে আবার টোটো ধরে বিশেষ একটা জায়গায়, মানে কুমিরমারি দ্বীপেরই একটা বিশেষ জায়গায়। তো আমরা শুক্রবার বাজার থেকে একটা ইঞ্জিন ভ্যান পুরো বুক করেছি বুধবারের বাজারে যাওয়ার জন্য, 2 জন। আর যদি বসে থাকি তাহলে 25 টাকা করে, আর যদি 2 জন যাই তাহলে 50 টাকা করে। এই বসে থাকতে গেলে অনেকক্ষণ বসতে হবে, আর বাচ্চাদের ছুটি হয়েছে এখন। তো আমরা জার্নি করে চলে এসেছি বুধবারের বাজারে। এটা একটা বিশেষ স্পট কুমিরমারির। আমরা যেখানে ছিলাম তার নাম হচ্ছে শুক্রবারের বাজার, আর যেখানে এসেছি তার নাম বুধবারের বাজার। আর এখানে কিছু দোকানপাট রয়েছে, আর আমি ওই দিকে গিয়ে দেখাবো গ্রামীণ দৃশ্য। তার আগে একটা জিনিস দেখা, এখানে একটা ছোট্ট ঘাট রয়েছে, এটা হচ্ছে বুধবারের বাজার ঘাট। আর আমরা যেখান থেকে আসলাম সেটা শুক্রবারের বাজার ঘাট। আর একটাই নদী, কোরানখালী নদী, যেটাই এপাশ থেকে ওইদিকে চলে গেছে। দেখুন কত নৌকো রয়েছে এদিকে, আর জোয়ার জন্য কত বেশি জল এখন। আচ্ছা ওইটাই তো মরিচঝাপি নাকি? এটাই হচ্ছে মরিচঝাপির জঙ্গল, আর এখানেই প্রচুর বাঘ রয়েছে। বাঘ আছে তো এখানে? এই মরিচঝাপি থেকে সবচেয়ে বেশি বাঘ আছে সুন্দরবনে? না আসবো, সুন্দরবনে যা বাঘ আছে তার নাকি সবচেয়ে বেশি বাঘ মরিচঝাপিতে রয়েছে? মরিচঝাপিতেই সবচেয়ে বেশি বাঘ আছে। আচ্ছা, তা বাঘ এদিকে চলে আসে কখনো? মাঝে মাঝে আছে, যা ওপার থেকে এপারে চলে আসে জাল পাড়ি। জাল পার হয় তো, জাল কাটে কি করে তারা? জাল ওই ধরো জোয়ার ভাটার যে ব্যাপার তো, জাল উঁচু হয়ে যায়, নিয়ে আছে তলা ফাঁকা হয়ে যায়, তলা থেকে ফুঁড়ে চলে আসে এপারে। কেটে বেরিয়ে আসে। লাস্ট কবে এসেছিল? এখান থেকে দুর্গাপুজোর কাছাকাছি। দুর্গাপুজোর কাছাকাছি এসেছিল। আচ্ছা, তাই মানে আসলে ক্ষতি করে না? না সেই রকম ক্ষতি কারোর হয়নি, কারণ ও হচ্ছে মানে একটা নির্দিষ্ট জায়গায় ঢুকে থাকে, তারপর ফরেস্টার থেকে সংবাদ পেলে ওরা এসে সেই রাত্রিবেলা ধরেন সবাই ঘুমাচ্ছে, যদি বাঘ চলে আসে তাহলে বুঝতেও পারবে না বাঘ এসছে। জানাজানি হয়ে যায় রাত্রের মধ্যে, যে পার হয়েছে জানাজানি হয়ে যায়, তখন থেকেই ওরা স্টেপ নেয় ফরেস্টার থেকে। আপনারা ফরেস্টে ফোন করেন? মানে ফরেস্টে ফোন নাম্বার সব জায়গায় রয়েছে? সিদ্ধার্থ সব এখানকে এবিসি কমিটি আছে, কমিটির ওদের নাম্বার আছে, তারাই থেকে ফরেস্টারকে যোগাযোগ করে দেয়। তারপরে এসে ওরা ওই ঘুম পাড়ানো গুলি মারে নাকি? হ্যাঁ, ঘুম পাড়ানো গুলি করে ওরা খাঁচাই করে নিয়ে যায়। আচ্ছা দেখুন একদম সামনেই বাঘের জঙ্গল, আর মরিচঝাপি গণহত্যা নিয়ে একটা বিশেষ কাহিনী রয়েছে এখানে, আছে না? আচ্ছা আমি আপনার কাছে শুনুন, মরিচঝাপি গণহত্যা নিয়ে যে কাহিনীটা রয়েছে সেটা সত্যি কি? সত্যি, একদম সত্যি? হ্যাঁ একদম ইতিহাসের কথা সত্যি। আবার কি সত্যি হতে? অনেকে বলে যারা হচ্ছে ওই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তারা বলে না এগুলো সত্যি না বানানো। না বানানোর কথা বললে হবে না। আপনারা তো একদম গ্রাউন্ডে, আজ থেকে প্রায় কত বছর আগের কথা ভাই? 85 সালে। 84 সালে, তাই তো? তাহলে অনেকদিন আগের কথা, 42-43 বছর আগের কথা। তা ঘটনা সত্যি? বাংলায় 84, কিন্তু বাংলায় 84, বাংলার সাল 84 সন। যাই হোক, মোটামুটি 45 থেকে 47 বছর আগের কথা হবে। তো আপনারা কি দেখেছেন তখন? হ্যাঁ দেখেছি, অল্প, খুব মনে পড়ে না।
খুব মনে পড়ে না? না আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে এগোই। আর এই ঘাটটা দেখালাম, এই ঘাটের থেকে তো এই যে এই বড় বড় লঞ্চগুলো পার হচ্ছে, এটা কি বাংলাদেশের দিকে যাচ্ছে? এইদিকে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, দেখুন এইদিকে বাংলাদেশ, আর এইদিকে মানে এই দিক থেকে, এই রুট থেকেই হচ্ছে সমস্ত যাতায়াত, মানে জিনিসপত্র এদিক ওদিক হয়। আচ্ছা আচ্ছা, দেখুন দেখুন এই দিদিরা বাস এরকমভাবে নিয়ে ইয়েতে তুলছে। আমরা এদিকে যাই, দেখাই। আজকে বিকেলে হাট আছে তো, কাঁকড়া পাওয়া যাবে? তা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দাঁড় করাবো না, অনেক ভারী বাস নিয়ে যাচ্ছেন, আমরা সামনের দিকে এগোই। এই দেখুন আমার সামনে বাঁশ বোঝাই একটা নৌকো রয়েছে, পুরো বাঁশ দিয়ে বোঝাই নৌকো। কোন জায়গা থেকে আসলো এগুলো? বসিরহাট থেকে নৌকা করে? কতদিন লেগেছে? কত সময় লেগেছে এখানে আসতে? 3 দিন। দেখুন বসিরহাট থেকে এই বাসগুলো নিয়ে এসছে, 3 দিন লেগেছে। এরকম প্রচুর নৌকো রয়েছে। সুন্দরবনে জেনারেলি বাস চাষ হয় না, ওই দিক থেকেই আসে। কত নৌকো এদিকে বাস নিয়ে এসছে দেখুন। স্কুল ছুটি হয়ে গেছে? কোন স্কুল? হাই স্কুল প্রাইমারি কোন ক্লাস? 6 মর্নিং স্কুল হচ্ছে? বাহ, খুব ভালো। দেখুন আমরা এদিকে যাই আর একটু দেখাই আমাদের বিশেষ দৃশ্যগুলো। তো আমরা এখান থেকে বেশ কিছুটা হেঁটে যাব, ওই জন্য এই ভাইয়ের গাড়িতে যাচ্ছি সাইকেলে। আমি সাইকেল চালাচ্ছিও, বসুক। বহু বছর সাইকেল চালাই না, দেখি কী অবস্থায় আদৌ হবে কি না। ওই একদিকে আবার ইয়ে নেই, প্যাডেল নেই ওর সাইকেলে। কত দূর যাবে তুমি এদিকে? কত দূর? ওইদিকে যাবে? আচ্ছা আচ্ছা, এইরকমভাবে সাইকেল চালাতে চালাতে যাচ্ছি কিন্তু। যাই হোক, ধরো ধরো, যাই হোক তুমি যাও, আমরা নেমে পড়ি। থ্যাংক ইউ ফর। দেখুন আমরা যেখান থেকে যাচ্ছি একদম পাশ থেকেই নদী, আর এখন জোয়ার কতটা জল উঠে গেছে। আর এখানে বেশ কিছুক্ষণ থাকবো, ভাটাতেও কতটা জল নামে, কতটা পার দেখা যায় সেগুলো আমি আপনাদের দেখাবো। আর দেখুন বাঘের জঙ্গল, ওই পাশে নেট দিয়ে পুরো ঘেরা, একদম নেটের কাছে কিছু নৌকো নিয়ে মাছ ধরছে। মাছ ধরা এখন সুন্দরবনে চালু হয়ে গেছে, ওই জন্য মাছ ধরছে। আর এদিকের প্রকৃতি দেখুন, পুরো ছবির মতো বা সিনারির মতো সুন্দর। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার অবস্থায় এইরকম পায়ের দাগ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সময় বৃষ্টি হবেই। আর পুরো পায়ের দাগ, যদি আজকে বৃষ্টি হয় আমাদের পিছল খেয়ে পড়তে হবে এখানে। আর এই পাশে যাতে ক্ষয় রোধ করা যায়, ক্ষয় না হয়, তার জন্য এইরকম প্লাস্টিক আর বেড়া, বাঁশ এইরকম দিয়ে বাঁধ করা হয়েছে। তো এইরকম বাঁধ দিলে জেনারেলি থাকে না, নোনা জলের ঢেউ রয়েছে, আর এইখান থেকে বড় বড় ট্রলারগুলো যাতায়াত করে, তার যে ঢেউ রয়েছে বা জলের যে স্রোত রয়েছে তাতে আরও বেশি ক্ষয় হয়ে যায় এগুলো। দেখুন ওখানে একটা নৌকো রয়েছে, ওটাও পুরোপুরি অত পর্যন্ত চলে গেছে, মানে জেনারেলি ওই পর্যন্ত নেমে যায় জল আমার যা মনে হচ্ছে। আর এখান থেকে রাস্তাটা বেশ শুরু হয়ে গেছে। আমি এর আগেও এখানে এসেছি, রাস্তা বেশ চওড়া ছিল, বছরখানেক আগে হবে, বছরখানেক না, মোটামুটি 8 থেকে 10 মাস আগে। কিন্তু রাস্তা এখন বেশ সরু, আগে অনেকটাই চওড়া ছিল। আর দেখুন বাড়ি ঘর এখানে কেমন, পুরো খড়ের ছাওয়া বাড়ি, উপরে সোলার প্যানেল লাগানো। আমি যে হাঁটছি পুরো এবড়ো খেবড়ো মনে হচ্ছে। বৃষ্টির দিনে এইখানকার মানুষ কীভাবে যাতায়াত করে তা এই দৃশ্য দেখলেই বা এই রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে। তবে আরেকটা জিনিস দেখুন, আমরা যে অনেক দূরে একটা গাছ দেখতে পাচ্ছি, ছায়া, মোটামুটি এই রাস্তা দিয়ে হাঁটলে বেশ দূরে দূরে এরকম ছায়া পাবেন, এবং সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানো যাবে। না হলে রোদের তেজ কিন্তু বেশ প্রখর রয়েছে আজকে, বিশাল তেজ। আমরা রয়েছে কুমিরমারি দ্বীপে, আর কুমিরমারি দ্বীপটা পুরোপুরি 3টে নদী দিয়ে ঘেরা, বিদ্যাধরী, রায়মঙ্গল আর কালিন্দী, 3টে নদী দিয়ে ঘেরা কুমিরমারি দ্বীপ। এটা পরে দক্ষিণ 24 পরগনার মধ্যে, আর সন্দেশখালী মানে কুমিরমারি গ্রাম পঞ্চায়েত কিন্তু সন্দেশখালী ব্লকের মধ্যে পড়ে। সন্দেশখালী কি না, সন্দেশখালী না, এটা হচ্ছে গোসাবার মধ্যে পড়ে, গোসাবা ব্লকের মধ্যে পড়ে। সন্দেশখালী তো চলে গেল উত্তর 24 পরগনায়, এটা দক্ষিণ 24 পরগনায় গোসাবা ব্লকের মধ্যে। আর আজকে আমরা উত্তর 24 পরগনা থেকে নদীপথে দক্ষিণ 24 পরগনায় চলে এসেছি। আর এই দেখুন এখানে একটা বসার জায়গা রয়েছে, এবং অনেকটা দূর হেঁটে এখানে এসে বসে একটু বিশ্রাম নিতে পারেন। আর পাশের বাড়িঘরগুলো দেখুন কী অবস্থা বাড়িঘরের,
মানুষ এই সমস্ত বাড়িঘর এখানে থাকে, মানে এত মানে দুরবস্থা বাড়ি বলা যেতে পারে। কারণ এই দেখুন ওই হেতাল গাছ বা বিভিন্ন সুন্দরবনের গাছের ডালের পাশে ডালের উপর মাটি দিয়ে লেপা, তাও মাটি এরকম নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে অবস্থা সুন্দরবনের। এই সমস্ত অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করে, কতটা ঝুঁকির সাথে বসবাস করে। আর উপর ওই বাঘের জঙ্গল, বাঘ তো চলেই গেছে, সেই গল্প আপনাদের শোনাবো যেতে যেতে যেতে। প্রত্যেকের বাড়ি এখানে এরকম, পাকা বাড়ি কারোর দেখলাম না আমি। এই পাশে নদীর দৃশ্যটা দেখুন, শুধু নৌকো বাঁধা রয়েছে গাছের পাশে, আর এ পাশে একটা ছোট্ট পুকুর, আর উনি পুকুরে বসে বাসন ধুচ্ছেন। পুকুরের জল কি মিষ্টি না নোনতা? মিষ্টি জল। ও, মাছ আছে? আচ্ছা, পুকুরের জলটা মিষ্টি জল, আর এ পাশে নোনতা জল। আমি একটা জিনিস দেখাবো, আমি ওনার কাছে গিয়ে দুটো একটা কথা শুনবো। আসবো? আচ্ছা, শুনে যাই, পারমিশন নিয়ে যাওয়া ভালো। আর এদিকে বাড়িঘর এইরকম, গাছের মধ্যে গাছ, খেজুর গাছের মধ্যে গাছ। তা আপনাদের মিষ্টি জল তো ওই বর্ষা হলেই মিষ্টি জল ধরে রাখে, বর্ষা বাদে আর কিছু নেই? আর বান ঠান হলে যদি ওপাশ থেকে জল চলে আসে তখন নোনা জল হয়ে যায়? আমি ঘাটটা দেখাবো, ঘাটটা কি দিয়ে বাঁধানো আমি একটু দেখাচ্ছি। ঘাটটা দেখুন, এগুলো হচ্ছে সুপারি কাঠ বা অন্য কাঠ হতে পারে। এগুলো সুন্দরবনের বিভিন্ন গাছের কাঠ, তাই তো? খেতাল কাঠ কি? গরান কাঠ। আর এইরকমভাবে পাড় বাঁধানো। আপনাদের মনে হয় এই পুকুরের জলেই তো সব কিছু, মানে স্নান করা, বাসন ধোয়া, কাপড় কাচা সব পুকুরের জল, এই রকম জল। আর খাওয়ার জল, পানীয় জল, টিউবওয়েলে কি নোনা জল মানে মিষ্টি জল ওঠে না নোনা জল ওঠে? বাহ। জলের রং কি লাল না সাদা আছে? কিন্তু অন্যদিকে শামশেরনগরের ওদিকে আবার সুন্দর লাল জল, পেট্রোলের মতো কালার। হ্যাঁ, এদিকে সেটা নাই। আচ্ছা আচ্ছা, এটা একটু ভালো। ঠিক আছে, রান্নাবান্না হয়ে গেছে? ঠিক আছে, আপনি কাজ করেন, আমি একটু ঘুরে দেখাই বাদ বাকি অংশগুলো। দেখুন, বিচুলি এখানে ধান চাষটা হয় বর্ষাকালে জেনারেলি। আর এই দেখুন ঘরের অবস্থা, এটা গোয়াল ঘর হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর থাকার ঘরের অবস্থাও এরকম। আর একটা ঠাকুর ঘর দেখাবো আমি আপনাদের। দেখুন, এই দেখুন সুন্দরবনের অঞ্চলের ঠাকুর ঘরটা কেমন। এইরকম গরান কাঠ দিয়েই এইরকমভাবে ভেতরে ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। আর ওরা এখন পড়াশোনা করছে, দেখি কি পড়াশোনা করছে ওরা। কি পড়াশোনা করছো বলো? যাবো একটু। এই দেখুন, এটা রান্নাঘর, খড় দিয়ে ছাওয়া ঘর। আর এটা মনে হয় বর্ষাকালের জন্য সঞ্চয় করে রেখেছেন, কাঠেই রান্না হয়। গ্যাস ট্যাস নেই এদিকে? কি পড়ছিলি দেখি? ও, খেলছিলি? স্কুলে হয়ে গেছে? কোন কোথায়, কোন স্কুল? কোন স্কুলে পড়ো? বর্ধমানের ওইদিকে। ওর বাড়ি বর্ধমানে? আমি এখানে ঘুরতে এসেছি। ও, আর তোমার বাড়ি এখানে? তুমি কোন স্কুলে পড়ো? আমি কুমিরমারি হাটেরটাই বলি। হাটেরটায়? সাইকেল নিয়ে যাও স্কুলে? কোন ক্লাসে? 5-এ পড়ো, মানে হাই স্কুলে? আচ্ছা আচ্ছা, মর্নিং স্কুল, ছুটি হয়ে গেছে স্কুল। ঠিক আছে। আর দেখুন, এই জাল বুনছেন। মাছ কি ধরা হয়ে গেছে নাকি? কি কি মাছ হলো আজকে? আপনারা যে মাছ ধরেন, এগুলো বিক্রির জন্য ধরেন না শুধু খাওয়ার জন্য? খাওয়ার জন্য বিক্রি হয়। মাছ কি কিনে খেতে হয় না ধরেই হয়ে যায়? ধরলে হয়ে যায় না? আচ্ছা, এখানে তো ইলিশ মাছ পান এদিকে? ইলিশ পাওয়া যায় না, ভোলা ঠোলা পাওয়া যায়। ভোলা, দাঁতন এগুলো পাওয়া যায়। চিংড়ি মাছ তো সব জায়গায় রয়েছে, সারা সুন্দরবন জুড়ে চিংড়ি মাছ। তো আবার রেখে দিচ্ছেন, আবার কালকে যাবেন? ঠিক আছে, আমরা এইদিকে যাই, একটু দেখি। একটা জিনিস দেখতে পেলাম, নৌকার নোঙর বা গ্রাফি। নৌকা বড় হলে নোঙরও বড়। এগুলো কি তৈরি করে না রং করতে রেখেছে? আলকাতরা লাগিয়ে রেখেছে। আচ্ছা, এটা ব্যবহার হয়েছে, আবার আলকাতরা লাগিয়ে রেখেছে এতগুলো। কতগুলো নৌকো তাহলে আপনাদের? একটা নৌকার এতগুলো? স্রোতে ভেসে যায় না, আমি জানি না, জাল দেয়। ও আচ্ছা আচ্ছা, জাল দেয় জন্য এরকম। আচ্ছা, এই দেখুন এইরকম ইটের রাস্তা।
আর ওই খাল পাড়ে হ্যাঁ হ্যাঁ ওইদিকে কালকে সে বৃষ্টি হয়েছিল না, হ্যাঁ। ওইখানে একটা গরু বাঘ করে মরে গেছে। বাজ পড়ে কালকে? মরে গিয়েছে কালকে কখন বৃষ্টি হয়েছিল? কালকে ওই বিকেলের দিকে। সে কি, বাজ পড়ে মারা গেছে? আর এখানে দেখুন কচু গাছের চাষ হয়েছে, আর ওদিকে হলুদ গাছ, বরবটি গাছ, এই রকম ছোট্ট ছোট্ট অঞ্চলে চাষ হয়। আর এটা পুকুর। হাওয়া তো বেশ দারুণ লাগছে এখানে, বেশ বড় সাইজের কিন্তু কলা, কাঁচকলা তো এটা? দাদু এটা কাঁচকলা তো নাকি? আর ওই উপরে ডাব ডাব না ডাব এইখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যিই নজর করা, দারুণ দৃশ্য। তবে ওই পাশে গিয়ে মাছ ধরছে একদম বাঘের জঙ্গলের পাশে, আর এটাই হচ্ছে সেই মরিচঝাপি জঙ্গল, সেই মরিচঝাপি গণহত্যার কাহিনী এই জঙ্গলকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এবং এই জঙ্গলের মধ্যেই তারা এসে বাসা বেঁধেছিলেন মরিচঝাপি গণহত্যার বিষয় নিয়ে। আমার আগেও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, মরিচঝাপি গণহত্যার মূল যে বিষয় সেটা নিয়ে। এবং তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যিনি, একজন মানুষ, একজনই মরেছিলেন, একজনই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তিনি তার তখন ছোট ছিলেন, তার ভাইকে কোলে নিয়ে তার মা দুধ খাওয়াচ্ছিলেন, আর ঠিক তার ওপরে বুকে গুলি লাগে। সেই আদিবাসী মানুষ তিনি, তার নাম মেনি মুন্ডা। তিনি এই একমাত্র তিনি পুলিশের গুলিতে মরেছিলেন এইখানে। আর মরিচঝাপির দ্বীপের মধ্যে যারা ছিল তারা তো সেই মরিচঝাপি গণহত্যার কাহিনী আপনারা জানেন। সেই রক্তাক্ত দ্বীপ আমার সামনে মরিচঝাপি, এখন যেখানে শুধু বাঘের জঙ্গল, ওখানে কেউ থাকে না, নেট দিয়ে ঘেরা। আর তার সবচেয়ে কাছের দ্বীপই হচ্ছে এই কুমিরমারি। এইটুকু পার্থক্য, মোটামুটি 100 মিটার চওড়া হবে নদী, তার বেশি হবে না, 100 মিটারই হবে, বা 150, 100 থেকে 200 মিটার হতে পারে, তার বেশি চওড়া হবে না। এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, প্রত্যেকের বাড়ি এরকম খড় দিয়ে ছাওয়া বা অ্যাসবেস্টস দিয়ে ছাওয়া। তবে কুমিরমারিতে একটা ভালো জিনিস চোখে পড়লো, আমার সামনে গেটটা খুলবো কী করে, এটাই তো মুশকিল। আচ্ছা, এখানে বাধা রয়েছে। যাই হোক, আমি এটা লাফ দিয়েই পার হয়ে আসলাম একটা জিনিস দেখানোর জন্য আপনাদের। এখানে একটা স্কুল রয়েছে, যেটা সরকারি স্কুল না, একটা এনজিও চালায়, পূর্বাশা রুরাল চাইল্ড এডুকেশনের এনজিও, তারা চালায় এটা। এবং এই দেখুন বিভিন্ন ছবি রয়েছে এদের, চারঘেরি, কুমিরমারি, বিপ্রদাসপাড়ু, এই বিভিন্ন জায়গায় সেন্টারগুলো রয়েছে। আর আমি ভেতরে ঢুকে দেখাবো, মর্নিংয়ে তো স্কুল হচ্ছে, এখন রয়েছে ছাগল। যাই হোক, এদের স্কুলগুলো জেনারেলি ছুটির দিনগুলোতে হয়। দেখুন বিভিন্ন চার্ট রয়েছে এখানে, বাচ্চাদের পড়াশোনার ভিত্তিক বা পড়াশোনা বিষয়ক বিভিন্ন চার্ট রয়েছে। আর এখানে তো এখন খেজুরের বীজ আর এরকম ছাগল ছিল। এখন ক্লাস হয় কি না জানি না, আমি কাউকে দেখলে জিজ্ঞাসা করতে পারবো এখন ক্লাস হয় কি না। এই হচ্ছে ব্যাপার। আর এই পাশে এইরকম পুকুর, মিষ্টি জলে। তবে এইগুলো দিয়ে রেখেছে তার একটা কারণ হতে পারে, যাতে কেউ জাল ফেলে মাছ না তুলতে পারে, মাছ চাষ করেছে তার জন্য হয়তো এরকম এইগুলো দিয়ে রেখেছে। এই তোমাদের এই স্কুলে এখন ক্লাস হয়? কখন হয়? সকালে হয়। সকালে হয়? প্রতিদিন সকালে হয় না ছুটির দিনে হয়? প্রতিদিনে হয়, বৃহস্পতিবারে ছুটি থাকে। বৃহস্পতিবার ছুটি থাকে। তোমরা এই স্কুলে আসো? না, আমি আর পড়ি না, আমি 5-এ উঠে গেছি। তুমি আসো স্কুলে? ও, তুমি তো বর্ধমান। যাই হোক, বাচ্চারা আসে স্কুলে? এটা তো সরকারি স্কুল না, এনজিও চালায়। আর স্কুল থেকে তোমাদের কি কি দেয়? হাই স্কুল না, এই স্কুল থেকে কি কি দিত আগে? বই খাতা দিত? হ্যাঁ, বই খাতা, ব্যাগ। বাহ, ব্যাগ দেয়। ব্যাগ দিত স্কুল থেকে। তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি 6-এ। তো তুমি হাই স্কুলে চলে গেছো। তুমি আগে স্কুলে পড়তে? এই স্কুলে পড়তে তো? ও পড়তাম। ও আচ্ছা, মানে তোমাদের এখানে সরকারি স্কুল নেই, না, এরকম এনজিওর স্কুলে পড়তে হয়, তাই তো? আর সরকারি স্কুল বলতে সেই কুমিরবাড়ি হাই স্কুলে যেতে হবে। মানে হাই স্কুল ওই সাইডে। হ্যাঁ, আর মরিচঝাপি জঙ্গলের এপাশে যেই কুমিরবাড়ির পাড়া বা গ্রামটা, এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি প্রাইমারি স্কুল নেই। তোমাদের এরকম এনজিও স্কুলেই পড়তে হয়, তাই তো? তাও ভালো, এনজিওকে ধন্যবাদ জানাবো, তারা এরকম একটা ভালো কাজ করেছেন। এইরকম প্রত্যন্ত অঞ্চলে এসে বাচ্চাগুলোর শিক্ষার প্রতি একটু নজর দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। দেখুন, মিষ্টি দেয়, খাবার দেয়, খুব ভালো। যাই হোক, আমরা আরেকটু এগোই। এই দেখুন, এই যে গাছটা রয়েছে না, এই গাছটা অর্ধেকের বেশি জলের নিচে চলে গেছে জোয়ার বলে। ভাটা হলে আবার পুরোপুরি গোড়া বেরিয়ে যাবে। আমরা থাকবো বেশ কিছুক্ষণ, আশা করি ভাটার দৃশ্য আপনাদের দেখাতে পারবো এই পারেরই। তবে দিনের বেলা হয়তো বাঘ আসে না, কারণ ওই পাশেই তো বাঘের জঙ্গল, আর এখানে প্রচুর বাঘ আসে। সুন্দরবনে যা বাঘের আক্রমণ হয় তার বেশিরভাগই হয় এই জায়গাটায় আর মইপিঠে, এই দুটো জায়গায়। এই দেখুন
কোরানখালী নদীর পাশেই একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম, যেটা হচ্ছে বনবিবি বা বনদেবীর মন্দির। তবে দেবী এখন এইরকম অবস্থা, এখানে ঘর ঠর সামনে রয়েছে, আর মাছের ওপর বসে আছে কোনো বনবিবি বা বনদেবী, আর পাশে রয়েছে ছোট জঙ্গলি। এরও একটা পুরো কাহিনী রয়েছে বনবিবি বা বনদেবী নিয়ে। আগের একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, যে বনদেবী বা বনবিবির পুরো কাহিনী সেখানে বর্ণনা করা রয়েছে। আর এখানকার দৃশ্য এইরকম। ভালো আছেন? তো মরিচঝাপি গণহত্যায় যে একজন মহিলাই মারা গেছিলেন মেনিমুন্ডা, তার বাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে তার বাড়ি, আর বাড়ির সামনে পুকুর। আমি বাড়িতে গিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব তাদের পরিবারের কারা কারা বেঁচে আছে, এবং সেই কাহিনী আপনাদের শোনানোর চেষ্টা করব সরাসরি তাদের মুখ থেকে। এবং বাড়িতে ঢুকতে হবে দেখুন এইরকম, তাই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আর এই রকম পথ বাড়ির, আমার তো যেতেই ভয় করছে। এবার সে ত্রিপল দেওয়া, এবার সেই রকম, আর এখানে গান ঠান বাজছে, প্রচুর লোকজন রয়েছে। আমি তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করলাম, তাদের বাড়িতে এখন একটা অনুষ্ঠান হচ্ছে, গান ঠান বাজছে, অনুষ্ঠান হচ্ছে। তাদের বাড়ির ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। যাই হোক, আমরা চলে এসেছি এইখানে, মোটামুটি গায়েন পাড়া ছাড়িয়ে আমরা চলে এসেছি এখন সাঁওতাল বা আদিবাসী পাড়ায়। একটা ছোট্ট মন্দির রয়েছে। এই অঞ্চলটা আগে আমি এসেছি, বেশ পরিষ্কার থাকতো, আর এখন এইরকম। আর সামনে রয়েছে একটা টিনের চাল। এখানে কি রয়েছে, কি হচ্ছে সেটাই দেখতে হবে। আচ্ছা আচ্ছা, দেখুন ভেতরে বেশ কিছু লোকজন রয়েছে। কি হচ্ছে ভেতরে, কি হচ্ছে ঠাকুমা? আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বোঝাচ্ছে। এটা কি হাঁটুর চেকা, হাঁটুর ব্যথা নাকি? ও আচ্ছা, এটা কি মানে কি করছেন, এটা চেক আপ করছেন এমনি? না না, আল্ট্রাসাউন্ড দিচ্ছি। হাঁটুর আল্ট্রাসাউন্ড? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড দিচ্ছি। আল্ট্রাসাউন্ড, হাঁটু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার কি কোনো সংস্থা থেকে আসছেন? আমাদের মানে পল্লব ওই আন্ডারে আমরা ওখানে কাজ করছি। আচ্ছা আচ্ছা, সংস্থা থেকে আসছেন। আর ভেতরে দেখুন প্রচুর লোকজন রয়েছে বসে, অসুস্থ মানুষ হয়তো, আর ইনি ভেতরে রয়েছেন। কালীতলা আমাদের এখানটা হচ্ছে কুমিরবাড়ি মানব সেবা কেন্দ্র। মানব সেবা কেন্দ্র। সপ্তাহে একদিন বসেন না? সপ্তাহে একদিন বসে। আর এই আজকে বুধবার বসেন? বুধবার, প্রতি বুধবারে প্রতি বুধবার। এই যে যারা আসছে দেখাতে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে, ফিস টিস নেন না এমনি না, পুরো ফ্রি? একদম সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ। এবং রোগী দেখার পরে ওনারা বিনামূল্যে ওষুধপত্র পান। ওনারা বিনামূল্যে ওষুধ প্রতি? হ্যাঁ, বিনামূল্যে ওষুধপত্র পান। আচ্ছা আচ্ছা, এবং এই পরিষেবাটা চলছে প্রায় 13 বছর ধরে। 13 বছর ধরে চলছে। হ্যাঁ, যিনি চালাচ্ছেন এক সহৃদয় ব্যক্তি, রামকৃষ্ণ ভক্ত লোক, মাননীয় পল্লব মুখার্জি। আপনি তো ডাক্তারবাবু? আমি হেল্পার। আচ্ছা, আর ডাক্তারবাবু? একটু ওইটা। ওইভাবে আছে, দেখছেন নাকি? হুম। ডাক্তারবাবু আসেন দূর থেকে না এখানেই থাকেন? না, ওই দূর থেকে আসে। দূর থেকে আসেন, প্রতি বুধবার আসেন। সব রকমই দেখা হয় হ্যাঁ সমস্যা? হ্যাঁ, সব রকম সমস্যা হ্যাঁ, জেনারেল মেডিসিনের ডাক্তার। জেনারেল মেডিসিন। হ্যাঁ আর যদি আপনারা মনে করেন যে এখানে ট্রিটমেন্ট হবে না, তাহলে কোথায় রেফার হ্যাঁ, করেন? তখন আমরা রেফার করি আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, শিশু মঙ্গল যেটা বলে। শিশু মঙ্গল। আচ্ছা আচ্ছা, ওখানে রেফার করে দেন। হ্যাঁ, রেফার করি। আর মেডিসিন সেগুলো কি ওখান থেকে আসে? হ্যাঁ, মেডিসিন সব সব ওখান থেকে, free? সব ফ্রি। এগুলো কি মানে স্যাম্পল কপি না এমনি কেনা? না, এই সব কেনা, সব কেনা? কেনা। এই সব অফিস প্রোডাক্টের, এই অ্যামলোকাইন 5, এই যে আপনার অ্যামলোকাইন 80, এই গ্যাবান্টিন, এই ক্যালসিয়াম, আচ্ছা আচ্ছা, সবই কেনা আপনাদের? সব কেনা। আচ্ছা, এটা কিন্তু সব সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া। বিনামূল্যে করা হয়। তাই এখানকার মানুষের রেসপন্স কেমন পান? দারুণ, মানে এরা ভীষণ উপকৃত, ভীষণ উপকৃত। উপকৃত। আচ্ছা, খুব ভালো লাগলো, একটা মহৎ কাজ করছেন আপনারা। অনেক ধন্যবাদ। ঠিক আছে, কাজ করুন। আর এখানে দেখুন কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে? বলতে পারছি না কি হয়েছে। হ্যাঁ, ট্যাবলেট খেয়েছিল, ও প্যারালাইজড হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন সেবা নিয়ে সুস্থ? তাও কথাবার্তা বলতে একটু সমস্যা। আমি আরও কাছে শুনবো। আপনি কি দেখাতে এসেছেন না এখানকার? দেখাতে এসেছি। কী হয়েছিল? ওই গাড়ি উঠেছিল, এই একটা গাড়ি উঠেছিল, ছোটো গাড়ি, যদি মশা ছাড়ছিল, তাতে করে এখান থেকে সব ফাটিয়ে গিয়েছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কতদিন আগে? এই মাস দেড়ে, এই বছর দেড়ে হতো। বছর দেড়েক। এখানেই দেখিয়ে সুস্থ হয়েছে? না, ওদিকে সিলাই টিলে ওদিক থেকে করে এসেছি, এইখানে এখন এই ব্যথা শুরু করে। ব্যথাগুলো দেখান, উপকৃত হচ্ছেন? আর এই ঠাকুমার পায়ে আল্ট্রাসাউন্ড দেওয়া হচ্ছিল। সাউন্ড দেওয়ার পর কি মনে হচ্ছে, একটু ব্যথা কমেছে? একটু কমেছে। বাহ, খুব ভালো। দাদা, আপনার নাম কি? অরিন্দম মন্ডল। অরিন্দম মণ্ডল। ঠিক আছে, খুব মহৎ কাজ করছেন এনারা। দেখুন গ্রামের কত লোকজন এসে
দেখছেন। এটি একটি মহৎ কাজ, যারা করছেন তাদেরকে কুর্নিশ জানাই এই কাজের জন্য। এরকম প্রত্যন্ত অঞ্চলে এসে এই মানুষগুলোর সেবা করছেন, সত্যি একটা মহৎ কাজ। যাই হোক, আপনারাও কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই বিষয়টা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন।